ব্যবসায়ী, কলকাতায় ব্যবসা করতেন। 4 ভাই আব্দুর রশিদ, আব্দুল খালেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, খোরশেদ আলম এবং বোন আলিয়া বেগম, জাহানারা বেগম। রফিক ছিলেন বাবা মায়ের প্রথম সন্তান। শৈশবে গ্রামের স্কুলে তিনি লেখাপড়া করেন। আশরাফুদ্দিন চৌধুরী ও বীরেন্দ্রমোহন দত্তগুপ্ত শিক্ষকের সুযোগ্য ছাত্র হিসেবে প্রাথমিক শিক্ষা জীবন শেষ করেন। বাল্যকালে রফিক কিছুটা দুরন্ত আর ডানপিটে ছিলেন, তাই গাছ থেকে পড়ে তার হাত ভেঙে চিকিৎসার জন্য কলকাতা যান। কলকাতা অবস্থানের সময় মিত্র ইনস্টিটিউশনে শিক্ষা লাভ করেন। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের পর রফিকুদ্দিনের বাবা ঢাকায় চলে আসেন। এখানে বাবুর বাজারে আকমল রোডে পারি প্রিন্টিং প্রেস নামে ছাপাখানা চালু করেন। কলকাতা থেকে এসে রফিক বাইরা স্কুলে ভর্তি হয়ে 1949 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। বাইরা স্কুল থেকে ম্যাট্রিক পাস করে রফিকুদ্দিন মানিকগঞ্জ দেবেন্দ্রনাথ কলেজে বাণিজ্য বিভাগে ভর্তি হন। আইবা ক্লাস পর্যন্ত করলেও পরে পড়াশোনা বন্ধ হয়ে যায়। ঢাকায় এসে বাবার সাথে প্রেস পরিচালনা করতে শুরু করেন। পরে ঢাকার জগন্নাথ কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে ভর্তি হন। 1952 খ্রিস্টাব্দে তিনি জগন্নাথ কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। যখন পশ্চিম পাকিস্তানি শাসক চক্র উর্দু ভাষাকে যে মানুষের উপর চাপিয়ে দিতে চায়, তখন এখনকার বাংলা ভাষাভাষী বাঙালিরা সেই অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে ওঠে। সংখ্যাগরিষ্ঠের ভাষা হিসেবে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে 1952 খ্রিস্টাব্দের 21 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখে রাস্তায় 144 ধারা ভেঙে বিক্ষোভ প্রদর্শনরত ছাত্র জনতার মিছিলে রফিক অংশগ্রহণ করেন। পুলিশের লাঠিচার্জ আর টিয়ার গ্যাস থেকে বাঁচার জন্য অন্য ছাত্রদের সাথে ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলে তিনি আশ্রয় নেন। সূর্য যখন পশ্চিম থেকে হেলে পড়েছে, তখন পুলিশের অত্যাচারের বিরুদ্ধে অন্যদের সাথে রফিকও সোচ্চার ছিলেন। এ সময় হঠাৎ একটি গুলি এসে রফিকের মাথায় লাগলে তার মাথার খুলি উড়ে যায়। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। পুলিশ তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যায়। পরে রাত 3টার দিকে সামরিক প্রহরায় তার মরদেহ ঢাকার আজিমপুর কবরস্থানে কবর দেয়া হয়। মৃত্যুকালে তার বয়স ছিল 26 বছর। ভাষা শহীদ রফিকুদ্দিন বাঙালির অহংকার। তিনি তার কীর্তির জন্য বাঙালির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ভাষা আন্দোলনে আত্মদানের স্বীকৃতি স্বরূপ রফিকুদ্দিনকে 2000 খ্রিস্টাব্দে মরণোত্তর 21 পদকে ভূষিত করা হয়। 2004 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে তার গ্রামে তার নামে ভাষা শহীদ রফিকুদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি প্রাতিষ্ঠানিক ভবন নামকরণ করা হয়। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমি মুসলমান নাহিদা খাতুন লিসা। আমি শহীদ শফিউর রহমানের সংক্ষিপ্ত জীবনী অবস্থান করছি। শহীদ শফিউর রহমান পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর জনপদের কোটনগর গ্রামে 1918 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মৌলভী মাহবুবুর রহমান। টেলিগ্রাফ অফিসে সুপারিনটেন্ডেন্ট ছিলেন। শফিউর রহমানের কলকাতার গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজ থেকে আইকম পাস করেন। শফিউর রহমান 24 পরগনার সিভিল সার্ভিস অফিসে কেরানি পদে চাকরি নেন। 1945 খ্রিস্টাব্দে কলকাতার দবিজ জেলার কন্যা আকিরা খাতুনের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। দেশ বিভাগের পর তিনি ঢাকায় এসে হাইকোর্টের হিসাব বিভাগ শাখায় কেরানি পদে চাকরি নেন। 1952 খ্রিস্টাব্দে 22 ফেব্রুয়ারি সকাল 10টার দিকে ঢাকার রঘুনাথ দাস লেনের বাসা থেকে নবাবপুর রোড হয়ে সাইকেল চালিয়ে শফিউর রহমান অফিসের দিকে রওনা হন। এ সময় নবাবপুর রোডে পূর্বদিনের ভাষা আন্দোলনের মিছিলে পুলিশের গুলি বর্ষণের প্রতিবাদে ছাত্র জনতা বিক্ষোভ করছিল। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
14 মার্চে দৈনিক আজাদ পত্রিকায় প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হয়। তারপর কর্তৃপক্ষের নির্দেশে হাজিপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। 2000 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার শফিউর রহমানকে মরণোত্তর 21 পদক প্রদান করে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ। আমি কাজলী আক্তার, একাদশ শ্রেণী। আমি শহীদ আব্দুল জব্বারের সংক্ষিপ্ত জীবনী পাঠ করছি। শহীদ আব্দুল জব্বারের জন্ম 1326 বঙ্গাব্দে 26শে আশ্বিন তারিখে 10ই অক্টোবর 1919 খ্রিস্টাব্দ ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে। তিনি ছিলেন ময়মনসিংহের গফরগাঁওয়ের পাঁচুয়া গ্রামের শেখ হাসেন আলী ও সাফাতুন নেসার পুত্র। স্থানীয় ধোপাঘাট কৃষি বাজার প্রাথমিক বিদ্যালয়ে কিছুকাল লেখাপড়া করে দারিদ্র্যের কারণে লেখাপড়া ত্যাগ করে পিতাকে কৃষিকাজে সাহায্য করেন আব্দুল জব্বার। 15 বছর বয়সে নিজ খেয়ালে সবার অজান্তে গৃহত্যাগ করে নারায়ণগঞ্জ জাহাজঘাটে এক ইংরেজ সাহেবের সান্নিধ্যে আসে। ইংরেজ সাহেব তাকে চাকরি দিয়ে বার্মায় পাঠান। সেখানে তিনি 12 বছর অবস্থান করে দেশে ফিরে তিনি ময়মনসিংহ সার্কিট হাউসের ময়দানে পাকিস্তান ন্যাশনাল গার্ডে যোগ দেন। পরবর্তী সময়ে পাকিস্তান ন্যাশনাল গার্ড ভেঙে দেওয়া হলে তিনি চলে আসেন আনসার বাহিনীতে। তিনি দেশে ফিরে আমিনা খাতুন নামে এক নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1952 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি ক্যান্সারে আক্রান্ত শাশুড়ির চিকিৎসার জন্য স্ত্রী সহ ঢাকায় আসেন এবং শাশুড়িকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। 1952 খ্রিস্টাব্দে 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে ব্যাপক জনসমাবেশ ঘটে। আব্দুল জব্বারও ওই সমাবেশে যোগ দেন। সেই সময় ছাত্র জনতার উপর পুলিশ গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হয়ে মেডিকেল কলেজে ভর্তি হন। হাসপাতালে ভর্তি অবস্থায় ওই রাতে তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশ সরকার 2000 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে তাকে মরণোত্তর 21 পদকে ভূষিত করে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমি মুসলমান আয়েশা সিদ্দিকা। আমি ভাষা শহীদ আবুল সালামের সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করছি। ভাষা শহীদ আবুল সালাম 1925 খ্রিস্টাব্দে 27 নভেম্বর বর্ধমান ফেনী জেলার সদর থেকে 25 কিলোমিটার পশ্চিমে রাঘবভূঞা উপজেলার মাধবভূঞা ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামে পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ ফাদিল মিয়া এবং মায়ের নাম দৌলতী মিয়া। 4 ভাই 3 বোনের মধ্যে ভাষা শহীদ আবুল সালাম ছিলেন সবার বোন। তিনি পাকিস্তান সরকারের 1952 খ্রিস্টাব্দে তৎকালীন সরকারের সচিবালয়ের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। তিনি 1952 খ্রিস্টাব্দে 21 ফেব্রুয়ারিতে যখন 144 ধারা জারি করা হয়েছিল তখন সেই বিক্ষোভে যোগদান করে সর্বস্তরের জনগণের সাথে। তখন পুলিশ বিক্ষোভ মিছিল গুলি চালালে সেখানে তিনি গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হলে প্রায় 1.5 মাস মৃত্যুর সাথে লড়াই করে 7 এপ্রিল মৃত্যুবরণ করেন। 2000 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর 21 পদকে ভূষিত করেন। তার কৃতিত্বের জন্য তার গ্রামের উপজেলার এবং বিভিন্ন উন্নয়ন কাঠামো হয়, যেমন গ্রামের নাম পরিবর্তন করে ছালানগর রাখা হয়, দাগনভূঞা উপজেলার নাম পরিবর্তন করে ভাষা শহীদ ছালাম মিলনায়তন পালন করা হয়। ধন্যবাদ সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পাঠ করছি শহীদ আবুল বরকতের সংক্ষিপ্ত জীবনী। শহীদ আবুল বরকত 1927 খ্রিস্টাব্দের 13 জুন ভারতের মুর্শিদাবাদের ফরিদপুর থানা বাগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল মৌলভী শামসুদ্দিন এবং মাতার নাম হাসিনা বেগম। শৈশব ও কৈশোরকাল তার সেখানে কাটে। 1945 খ্রিস্টাব্দে তিনি তালিমপুর উচ্চ বিদ্যালয় থেকে
ম্যাট্রিক এবং 1947 খ্রিস্টাব্দে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে কৃতিত্বের সাথে ইন্টারমিডিয়েট পাস করেন। ভাষা আন্দোলনের সময় শহীদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। 1952 খ্রিস্টাব্দের 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় 144 ধারা ভেঙে ছাত্র জনতার বিক্ষোভ প্রদর্শন চলছিল। আবুল বরকত ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলে আশ্রয় নিয়েছিলেন সেই সময়। দুপুর 2টার দিকে তিনি মেডিকেল কলেজের 12 নম্বর শেডের করিডোরে দাঁড়িয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে উৎসাহ দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ রাইফেলের একটি গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তাররা অপারেশন করে তাকে বাঁচাতে পারেননি। রাত 8:15টার দিকে তিনি মারা যান। রাত 10টায় কড়া পুলিশ পাহারায় আজিরপুর কবরস্থানে শহীদ আবুল বরকতের লাশ দাফন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার স্মরণে ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর নামে 2012 খ্রিস্টাব্দে একটি স্মৃতি জাদুঘর স্থাপিত হয়। তার জীবনী নিয়ে 52 মিছিল নামে একটি তামাত্মচিত্র নির্মিত হয়েছে। ধন্যবাদ। যাদের আত্মত্যাগী আমাদের বাংলা ভাষা, আমরা তাদের সংক্ষিপ্ত জীবনী এতক্ষণ শুনলাম। শুধু আমরা অনুষ্ঠানের শেষ দিকে তার আগে আমরা সঙ্গীত পরিবেশন হবে কিছুক্ষণের মধ্যে। তার আগে বাউলা রোদের উঠান গ্রন্থের প্রণেতা আমি তাকে অনুরোধ করছি